আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের নবম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে ভারতীয় সংবিধান, গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে যে প্রশ্ন উত্তরগুলো আলোচিত হয়েছে সেগুলো তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে পড়ে প্রতিটি পৃষ্ঠা থেকে বেছে বার করা হয়েছে। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের নবম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে ভারতীয় সংবিধান, গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার, এই অধ্যায়ের 147 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে লিখে নাও। 1 দাগের প্রশ্ন, ভারতের স্বাধীনতা দিবস কবে? উত্তর লিখবে 1947 সালের 15ই আগস্ট। 2 দাগের প্রশ্ন, কবে ভারতের জন্য তৈরি সংবিধান গণপরিষদে গ্রহণ করা হয়? উত্তর লিখবে 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর। 3 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধান কার্যকর হয় কবে? উত্তর লিখবে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। 4 দাগের প্রশ্ন, সংবিধান বলতে কি বোঝো? উত্তরে লিখবে সংবিধান বলতে বোঝায় কতগুলি আইনের সমষ্টি, সেই আইন মোতাবেক কোনো সংস্থা বা প্রতিষ্ঠান পরিচালিত হয়। রাষ্ট্র যেহেতু একটি প্রতিষ্ঠান, তাই রাষ্ট্র পরিচালনার জন্য একটি সংবিধানের প্রয়োজন। রাষ্ট্রের নিরিখে সংবিধান হলো সেই সব আইন কানুন যার দ্বারা সরকারের ক্ষমতা, নাগরিকদের অধিকার এবং সরকার নাগরিকদের সম্পর্ক পরিচালিত হয়। সংবিধান একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক। 5 দাগের প্রশ্ন, স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের সংবিধান রচনার তাগিদ দেখা দিয়েছিল কেন? উত্তর লিখবে ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল তখন ব্রিটিশ সরকারের আইন মোতাবেক ভারত শাসন করা হতো, সেখানে ভারতীয়দের চাওয়া পাওয়ার কোনো প্রতিফলন ঘটতো না। ব্রিটিশ সরকার বিভিন্ন সময়ে শাসনতান্ত্রিক সংস্কারের মাধ্যমে ভারতবাসীর কিছু কিছু দাবি মেনে নিলেও প্রশাসনের মূল নিয়ন্ত্রণ তারা নিজের হাতেই রেখেছিল। এ কারণে স্বাধীনতা প্রাপ্তির সময় স্বাধীনভাবে দেশ চালানোর জন্য নিজস্ব সংবিধানের তাগিদ দেখা গিয়েছিল। 6 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটি সংবিধান সভা গঠনের প্রস্তাব গ্রহণ করেন? উত্তরে লিখবে 1946 খ্রিস্টাব্দে। পাঠ্য বইয়ের 148 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে লিখে নাও। 7 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে গণপরিষদ গঠিত হয়? উত্তরে লিখবে 1946 খ্রিস্টাব্দে। 8 দাগের প্রশ্ন, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হিসেবে কে নির্বাচিত হন? উত্তরে লিখবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 9 দাগের প্রশ্ন, বি আর আম্বেদকরের সভাপতিত্বে কত জনের খসড়া কমিটি সংবিধান রচনার কাজ করেছিলেন? উত্তরে লিখবে 7 জনের। 10 দাগের প্রশ্ন, টিকা লেখো সাধারণতন্ত্র দিবস। উত্তরে লিখবে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি থেকে ভারতকে সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়, তাই ওই দিনটিতে সাধারণতন্ত্র দিবস পালিত হয়। ভারতবর্ষের সংবিধান বিশ্বের সবথেকে বড় সংবিধান। এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে কোন দেশের সংবিধান বিশ্বের সব থেকে বড় সংবিধান? উত্তর লিখবে ভারতবর্ষের। বিভিন্ন দেশের সংবিধানের শ্রেষ্ঠ বিষয়গুলি ভারতের সংবিধানে গ্রহণ করা হয়েছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ইংল্যান্ডের থেকে মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্যবস্থা, আয়ারল্যান্ডের থেকে নির্দেশমূলক নীতি ইত্যাদি। তো কোথা থেকে কোন নীতিগুলো গ্রহণ করা হয়েছে এগুলো শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, তোমরা ভালো করে এগুলো মনোযোগ সহকারে পড়ে রাখবে। 11 দাগের প্রশ্ন, সংবিধানের বিবেক বা সংবিধানের আত্মা কাকে বলে? উত্তরে লিখবে প্রস্তাবনাকে। 12 দাগের প্রশ্ন, সংবিধানের মূল প্রস্তাবনায় ভারতকে কি বলা হয়েছে? উত্তরে লিখবে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র।
13 দাগের প্রশ্ন, কবে কততম সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই আদর্শ দুটি সংবিধানে যুক্ত করা হয়? উত্তরে লিখবে 1976 সালে 42তম সংশোধনীতে। মনে রাখবে এই সংশোধনের পরেই সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র এটা লেখা হতে থাকে। 14 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি ব্যাখ্যা করো। প্রস্তাবনায় ব্যবহৃত প্রতিটি শব্দের তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরে লিখবে, প্রথমে বক্স করে পয়েন্ট করবে প্রস্তাবনা, এই পয়েন্টের আন্ডারে লিখবে ভারতীয় সংবিধানের একটি প্রস্তাবনা রয়েছে। সংবিধানের আদর্শ ও উদ্দেশ্য প্রস্তাবনায় ঘোষণা করা হয়েছে। প্রস্তাবনাকে সাংবিধানিক বিবেক বা সংবিধানের আত্মা বলা হয়। সংবিধানের মূল প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে। 1976 খ্রিস্টাব্দে সংবিধানের 42তম সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই আদর্শ দুটি যুক্ত করে ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলা হয়েছে। এই শব্দগুলির প্রত্যেকটির গভীর তাৎপর্য আছে, যথা 1 সার্বভৌম। এগুলো কিন্তু আলাদা করেও পরীক্ষা আসতে পারে যে সার্বভৌম এর তাৎপর্য বিশ্লেষণ করো, তো তোমরা সেভাবেই পড়ে রাখবে। সার্বভৌম বলতে বোঝায় ভারত রাষ্ট্র অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে চরম বা চূড়ান্ত ক্ষমতার অধিকারী। বিদেশি কোনো রাষ্ট্র বা সংস্থার আদেশ নির্দেশ বা অনুরোধ ভারত মানতে বাধ্য নয়। 2 সমাজতন্ত্র, এই পয়েন্টের আন্ডারে লিখবে সমাজতন্ত্র বলতে সাধারণত উৎপাদনের উপকরণগুলির উপর রাষ্ট্র তথা সমাজের মালিকানা প্রতিষ্ঠা এবং উৎপাদিত সম্পদের সমান ভাগকে বোঝায়। কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি যুক্ত করা হয়েছে অন্য অর্থে। সেখানে মিশ্র অর্থনীতি এবং রাষ্ট্রীয় ও ব্যক্তি মালিকানা নির্ভর অর্থনীতির মাধ্যমে সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে। 3 ধর্মনিরপেক্ষ, এই পয়েন্টের আন্ডারে লিখবে ধর্মনিরপেক্ষ বলতে বোঝানো হয়েছে ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। বিশেষ কোনো ধর্মের হয়ে কথা বলা বা বিরোধিতা করা কোনোটাই রাষ্ট্র করবে না। প্রত্যেক নাগরিক তার নিজের বিশ্বাস মতো ধর্মাচরণ করতে পারবেন। 4 গণতান্ত্রিক, এই পয়েন্টের আন্ডারে লিখবে ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার কথা বোঝায়। কিন্তু ভারতীয় সংবিধানে গণতন্ত্র বলতে মূলত প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার বোঝানো হয়েছে। সেক্ষেত্রে ভোট দিয়ে কেন্দ্র ও প্রদেশগুলির আইনসভায় এবং বিভিন্ন শাসনমূলক প্রতিষ্ঠানে প্রতিনিধি নির্বাচনের কথা বলা হয়েছে। 5 সাধারণতন্ত্র, এই পয়েন্টের আন্ডারে লিখবে সাধারণতন্ত্র বলতে বোঝায় ভারতের শাসন ব্যবস্থায় বংশানুক্রমিক কোনো রাজা বা রানীর স্থান নেই। ভারতীয় শাসন ব্যবস্থার শীর্ষে রয়েছেন রাষ্ট্রপতি। তিনিও ভারতের জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী ভারতীয় শাসনতন্ত্রের উৎস ও রক্ষক ভারতীয় জনগণ। সেজন্য ভারতীয় সংবিধানে সাধারণতন্ত্র শব্দটি ব্যবহার হয়েছে। পাঠ্য বইয়ের 149 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 15 দাগের প্রশ্ন, ভারতের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় কি কি নিয়ে কেন্দ্রের শাসন বিভাগ গঠিত হয়? উত্তরে লিখবে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদ নিয়ে। 16 দাগের প্রশ্ন, আইন ও তথ্যগত দিক দিয়ে বিচার করলে কেন্দ্রের শাসন বিভাগের প্রধানকে? উত্তরে লিখবে রাষ্ট্রপতি। 17 দাগের প্রশ্ন, বাস্তবে কার নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতির নামে শাসন কার্য পরিচালনা করেন? উত্তরে লিখবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। 18 দাগের প্রশ্ন, 18 দাগের প্রশ্ন, টিকা লেখো রাষ্ট্রপতি, এই পয়েন্টের আন্ডারে লিখবে ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রপতি জাতির প্রতিনিধিত্ব করেন। ভারতের রাষ্ট্রপতি এক বিশেষ পদ্ধতিতে 5 বছরের জন্য নির্বাচিত হন। একই ব্যক্তি একাধিকবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারেন। রাষ্ট্রপতির পদপ্রার্থী হতে গেলে ওই ব্যক্তিকে কমপক্ষে 35 বছর বয়স্ক ভারতীয় নাগরিক এবং লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। সরকারি কোনো লাভজনক পদে তিনি নিযুক্ত থাকতে পারবেন না। 19 দাগের প্রশ্ন, টিকা লেখো।
উপরাষ্ট্রপতি। এই পয়েন্টের আন্ডারে লিখবে পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পরেই উপরাষ্ট্রপতির স্থান। উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে গেলে কমপক্ষে ৩৫ বছর বয়স্ক ভারতীয় নাগরিক এবং রাজ্যসভায় সদস্য হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। উপরাষ্ট্রপতিও রাষ্ট্রপতির মতোই এক বিশেষ পদ্ধতিতে নির্বাচিত হন। পদাধিকার বলে উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন। উপরাষ্ট্রপতির কার্যকাল সাধারণত 5 বছর। 20 দাগের প্রশ্ন, কয়টি কক্ষ নিয়ে ভারতের কেন্দ্রীয় আইনসভা গঠিত? প্রতিটি কক্ষ সম্পর্কে আলোচনা করো। বক্স করে পয়েন্ট করবে কয়টি কক্ষ, এই পয়েন্টের আন্ডারে লিখবে রাষ্ট্রপতি ও 2 কক্ষ বিশিষ্ট একটি আইনসভা নিয়ে ভারতের কেন্দ্রীয় আইনসভা বা সংসদ গঠিত। কক্ষ দুটি হলো, 1 উচ্চ কক্ষ। এই পয়েন্টের আন্ডারে লিখবে কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা। এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। ভারতীয় সংবিধান অনুসারে অনধিক 250 জন সদস্য নিয়ে রাজ্যসভা গঠিত হয়। রাজ্যসভার সদস্য হিসেবে বিজ্ঞান, চারুকলা, সমাজসেবা প্রভৃতি ক্ষেত্রে খ্যাতিমান 12 জন ভারতীয় নাগরিককে রাষ্ট্রপতি নিয়োগ করেন। রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হতে গেলে কোনো ব্যক্তিকে অন্তত 30 বছর বয়স্ক ভারতীয় নাগরিক হতে হবে। রাজ্যসভার সংসদরা 6 বছরের জন্য নির্বাচিত হন। 2 নং পয়েন্ট, লোকসভা। এই পয়েন্টের আন্ডারে লিখবে ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম লোকসভা। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা লোকসভার প্রায় সকল সদস্য নির্বাচিত হন। কেবল রাষ্ট্রপতি 2 জন সদস্যকে মনোনীত করতে পারেন। সংবিধানে বর্তমান লোকসভার সদস্য সংখ্যা 552 জন। লোকসভার সদস্য পদে প্রার্থী হওয়ার জন্য একজন ব্যক্তিকে কমপক্ষে 25 বছর বয়স্ক ভারতীয় নাগরিক হতে হবে। ওই ব্যক্তি কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে চাকরিরত থাকতে পারবেন না। পাঠ্য বইয়ের 150 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 21 দাগের প্রশ্ন, লোকসভায় সভাপতিত্ব করেন কে? উত্তরে লিখবে অধ্যক্ষ বা স্পিকার। 22 দাগের প্রশ্ন, অধ্যক্ষের অবর্তমানে কে লোকসভার কাজ পরিচালনা করেন? উত্তরে লিখবে উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার। 23 দাগের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব সম্পর্কে আলোচনা করো। উত্তরে লিখবে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পদের অধিকারী। তিনি হলেন কেন্দ্রীয় সরকারের প্রধান। রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান হলেও প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রকৃত পরিচালক। ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বগুলি হল: 1 মন্ত্রিসভা গঠন, 2 ক্যাবিনেটের নেতৃত্ব দান, 3 রাষ্ট্রপতিকে পরামর্শ দান, 4 মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন, 5 মন্ত্রী পরিষদের কর্মসূচি প্রণয়ন এবং 6 বিভিন্ন দপ্তরের মধ্যে সামঞ্জস্য রক্ষা করা প্রভৃতি। 24 দাগের প্রশ্ন, টিকা লেখো প্রধানমন্ত্রী। উত্তরে লিখবে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পদের অধিকারী। তিনি হলেন কেন্দ্রীয় সরকারের প্রধান। রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান হলেও প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রকৃত পরিচালক। লোকসভা নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী একাধিক দপ্তরের দায়িত্ব নিজের হাতে রাখতে পারেন। তার পরামর্শ মতো রাষ্ট্রপতি অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়োগ করেন। 25 দাগের প্রশ্ন, রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে যোগাযোগের মাধ্যমকে? উত্তরে লিখবে প্রধানমন্ত্রী। 26 দাগের প্রশ্ন, রাজ্যের আইনসভা সম্পর্কে যা জানো লেখো। উত্তরে লিখবে ভারতের সংবিধান অনুযায়ী ভারতের প্রতিটি অঙ্গরাজ্যে একটি করে আইনসভা রয়েছে। কোনো কোনো রাজ্যের আইনসভা 1 কক্ষ বিশিষ্ট, আবার কোনো কোনো রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। যে সমস্ত রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট তাদের উচ্চকক্ষের নাম বিধান পরিষদ আর নিম্নকক্ষের নাম বিধানসভা। এগুলো কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। পশ্চিমবঙ্গের আইনসভা 1 কক্ষ বিশিষ্ট, এটাও শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, শুধু বিধানসভা নিয়ে গঠিত। রাজ্যপাল, বিধানসভা এবং বিধান পরিষদ অথবা কেবল রাজ্যপাল ও বিধানসভা নিয়ে রাজ্যের আইনসভা গঠিত হয়। চলে আসছি 27 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে টিকা লেখো রাজ্যপাল। উত্তরে লিখবে রাজ্যের শাসন ব্যবস্থার সবার উপরে রাজ্যপালের স্থান, যদিও তিনি নিয়মতান্ত্রিক বা নামমাত্র প্রধান। রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের সুপারিশে রাষ্ট্রপতি দ্বারা 5 বছরের জন্য নিযুক্ত হন। তিনি রাজ্যের জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন না।
সংবিধান অনুযায়ী রাজ্যপাল পদে নিযুক্ত হতে হলে ওই ব্যক্তিকে অন্তত ৩৫ বছর বয়স্ক ভারতীয় নাগরিক হতে হবে। তিনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অধীনে চাকরি বা কোনো লাভজনক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন। মুখ্যমন্ত্রীর পরামর্শে তিনি অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। এছাড়াও রাজ্যের বিভিন্ন উচ্চপদস্থ ও সম্মানিত পদে ব্যক্তিদের নিয়োগ করেন রাজ্যপাল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলির গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা পার্ট 2 এর ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।